खाली बंगाल का बाकी रखा। और मैं आज कहना चाहता हूं टीएमसी के लोगों को भी, ये राहुल जी के साथ में रहकर घुसपैठिया बचाओ यात्रा बिहार में निकली, साफ हो गए। आप भी घुसपैठियों को बचाओगे तो वहां भारतीय जनता पार्टी का विजय तय। मान्यवर, একটা দুর্দান্ত খবর নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একটা বক্তব্য অল্প দেখিয়ে শুরু করলাম। সেখানে তিনি পরিষ্কারভাবে তৃণমূল কংগ্রেসকে নিশানা করছেন লোকসভার মধ্যে থেকে দাঁড়িয়ে। বলছেন এই এশআর প্রক্রিয়ার মধ্যে যদি তোমরা ঘুষপেটিয়াদের সমর্থন করো, তাদের বাঁচানোর চেষ্টা করো এবং যদি ভাবো অন্য দেশের নাগরিকের ভোট নিয়ে তোমরা জিতবে, তাহলে বিহারে কংগ্রেসের যা পরিণতি হয়েছিল তার থেকেও তোমাদের ভয়াবহ পরিণতি হবে। কে বলছেন? দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। কোথায়? জায়গাটা হচ্ছে লোকসভার মধ্যে দাঁড়িয়ে। আমি আপনাদের সামনে এমন একটা তথ্য দেবো, আপনারা পেয়ে গেছেন, তার সত্ত্বেও আজকে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের একেবারে পথে বসিয়ে দিয়েছেন। কিভাবে মুসলিমরা প্রতারিত হলেন মুখ্যমন্ত্রীর দ্বারা, আজকে ওয়াকআপ সম্পর্কে এমন একটা তথ্য দেব, শুনলে বুঝতে পারবেন। এই তথ্যেও দেব যে শোনা যাচ্ছে নাকি এসআইআর এর খসড়া তালিকাতে তো এখনো পর্যন্ত 57 লক্ষের নাম বাদ গিয়েছে। সংখ্যাটা পরে 1 কোটি, মানে 1 কোটি তাদেরকে ডাকা হবে, তাদের প্রমাণপত্র দেখানোর জন্য 57 লক্ষ তো ডিস্ট্রিবিউট করা যায়নি, আর 1 কোটি সন্দেহভাজনের তালিকায় রয়েছে, তাদের নাকি ডাকা হবে, এটাও শোনা যাচ্ছে। তো এইরকম একটা মারাত্মক গরম করা খবর, তার উপরে সুপ্রিম কোর্টের একটা মারাত্মক নির্দেশ। পশ্চিমবঙ্গের বুকে আমরা বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীর দাপাদাপি শুনেছি, এই রাজ্য পুলিশের অযোগ্যতা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অযোগ্যতাকে মান্যতা দিয়ে সুপ্রিম কোর্ট এর আগে অনেকবার নির্দেশ দিয়েছিল। এমনকি বিভিন্ন নির্বাচনে কাশ্মীরের মতো অশান্ত পরিস্থিতির থেকেও বেশি কোম্পানির কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবঙ্গে নিয়োগ করতে হয়েছিল, যেটা তৃণমূল কংগ্রেসের নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের লজ্জা এবং তার প্রশাসনের ব্যর্থতাকেই দিক নির্দেশ করে। সুপ্রিম কোর্ট আজকে জিজ্ঞাসা করেছে যে আমাদের কি পশ্চিমবঙ্গে এইরকম কোনো কঠোর নির্দেশ দিতে হবে, তারা কি এটার জন্যই অপেক্ষা করছে? একটা মারাত্মক সুপ্রিম কোর্টের কাছ থেকে আপডেট আছে, আপনাদের সামনে আমি শোনাবো। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি একটি পর্ব। যাদের ভালো লাগবে কন্ট্রিবিউট করবেন কমেন্টের মাধ্যমে, লাইক করবেন। দেখুন, আমি আপনাদের সামনে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যটা পুরো শোনাবো, কিন্তু তার আগে আমি একটা ছোট্ট অংশ দেখিয়ে নিতে চাইছি। সেখানে দেখুন লেখা রয়েছে, ভোটের আগেই বাংলায় বড় ধাক্কা, 1 কোটির বেশি ভোটারকে শুনানিতে ডাকছে কমিশন, নাম বাদ পড়ার আশঙ্কা। বুঝতে পেরেছেন? মানে এমনিতে এই মুহূর্তে স্ট্যাটাস হচ্ছে 57 লক্ষ খসড়া তালিকা থেকেই নাম বাদ পড়ছে, তারও পরেও আবার 1 কোটি, এর পরেও আবার 1 কোটি এদেরকে ডাকা হবে, এদের বিভিন্ন নথিপত্র যাচাই করা হবে। এমনকি আমি একটা তথ্য আপনাদের সামনে দিয়ে রাখছি, আপনারা দেখতে পাচ্ছেন সম্ভবত, আমি দেখানোর চেষ্টা করছি সংবাদ মাধ্যম থেকে, যে যদি এটা প্রমাণ হয় যে কোনো বিএলওরা বা কোনো ইআরওরা তারা ভুল করে, ইচ্ছাকৃতভাবে ভুল করেছে, ইচ্ছাকৃতভাবে রোহিঙ্গাদের জায়গা করে দেওয়ার জন্য তাদের বাবার নাম হিসেবে অন্য কারোর নাম যুক্ত করে দিয়েছে, কিংবা মৃত ভোটারদের নাম যুক্ত করে দিয়েছে, 7 বছরের জেলের সাজা, কড়া সাজার কথা বলেছে নির্বাচন কমিশন। আপনারা আশা করি আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেখানে টাইমস অফ ইন্ডিয়াতে লেখা রয়েছে 7 years জেল ফর এনিওয়ান কট ফরজিং ডকুমেন্ট, ইলেকশন কমিশন। কাজেই তারা একটা ড্রাস্টিক স্টেপ নিচ্ছে। এর থেকে সব থেকে বড় খবর আমি আপনাদের সামনে যেটা দিচ্ছি, গতকাল মানে কন্টিনিউয়াসলি একটা সুপ্রিম কোর্টে হিয়ারিং চলছে। সেই হিয়ারিং এর সময় সুপ্রিম কোর্ট যা পর্যবেক্ষণে জানিয়েছে, এটা শুনলে না আপনারা অবাক হয়ে যাবেন। দেখুন, সুপ্রিম কোর্ট মনে করছে যে যদি প্রয়োজন পড়ে, এই তৃণমূল কংগ্রেস বিএলওদের স্বার্থ রক্ষা করার জন্য কথা বলছিল না, যে বিএলওদের কাজের চাপ হয়ে যাচ্ছে, এখন বুমেরাং হয়ে গেছে। মানে এমন বোকা একটা রাজনৈতিক দল নিজেদের বিরাট চালাক মনে করে, অথচ নিজেদের পাতা ফাঁদে নিজেরাই পড়ে। এরা ওই আত্মহত্যা করছে, বিএলওরা কাজ সহ্য করতে পারছে না, চাপ সহ্য করতে পারছে না বলে কুমিরের ওষু করছিল। সেই বিএলওদের হয়ে সুপ্রিম কোর্ট নির্দেশ দিচ্ছে যে এইটা রাজ্য সরকারকেই তার ব্যবস্থা নিতে হবে, তাদেরই দায়বদ্ধতা নিতে হবে। দরকার পড়লে আরো বিএলওদের নিযুক্ত করতে হবে, কাজকে ডিস্ট্রিবিউট করতে হবে। এবং বিএলওদের যারা ধমকি দিচ্ছে, হুমকি দিচ্ছে, এই সমস্ত যাদের কাজ করছে, ইলেকশন কমিশনের আইনজীবীকে বলেছে যে আমরা তাদের জন্য কি তাহলে পশ্চিমবঙ্গে এখনই কেন্দ্রীয় বাহিনী নামানোর নির্দেশ দেব, আপনারা শুধু আমাকে বলবেন
নির্বাচন কমিশনের প্রতিনিধিকে বলেছেন, আইনজীবীকে বলেছেন যে আপনারা বলবেন, দরকার হলে আমরা সেই নির্দেশও দেবো। হয়তো কিছুদিনের মধ্যেও দেখতেই পারেন যে পশ্চিমবঙ্গে এসআইআর পর্বের মধ্যে রাজ্যে দাপাদাপি করছে কেন্দ্রীয় বাহিনী। আমি আপনাদের সামনে আমার এই কথার বক্তব্যের ইয়েতে আমি কয়েকটা লাইন আপনাদের সামনে পড়াই, দেখুন আপনারা। রাজ্য সরকারকে আমাদের সঙ্গে সহযোগিতা করতে হবে, না হলে বিএলওদের রক্ষার ক্ষেত্রে আমাদের কেন্দ্রীয় বাহিনী রাখতে হবে। মঙ্গলবার সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত মামলায় এই সওয়াল করলেন নির্বাচন কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী। তখন বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, যা করার করুন, না হলে তো বিশৃঙ্খলা তৈরি হবে, কিছু প্রয়োজন হলে আমাদের বলুন। তিনি বলেন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র একটি এফআইআর রয়েছে, আর কোনো লিখিত অভিযোগ নেই। জয়মাল্য বাগচি তিনি বলছেন যে কিছু করার জন্য হলে বলুন, আমরা নির্দেশ দিয়ে দেব। তিনি যে কোনো মুহূর্তে নির্দেশ দিতে পারেন। ইলেকশন কমিশন যদি কোনো বেয়াদপি দেখে, শুধু সুপ্রিম কোর্টকে একবার বললে এই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী নামবে। তারপরেও এটাকে উল্লঙ্ঘন করলে নির্বাচন দেরি হবে, রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দরজাটা কার্যত প্রশস্ত হয়ে যাচ্ছে। সবটা ডিপেন্ড করছে তৃণমূল কংগ্রেস যে অতিরিক্ত চালাক বলে মনে করে, যে ভাবছে যে এই গরমিল করে রেখে দেবো, এ করে দেবো। দেখবেন আপনারা খসড়া তালিকাটা বেরোনোর পর তারপরে দেখবেন কিরকম ঝামেলাটা হয়। তখন মানে এরা ভাবছে যে ঘাসে মুখ দিয়ে চলে নির্বাচন কমিশন। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। আপনার এই ভাঁওতা ধরার জন্য শুধু সৎসাহসের প্রয়োজন হয়, আর কিচ্ছুর দরকার নেই, বাকিটা করে দেওয়া যায়। আমি বলেছিলাম যে মানে কোনো টেকনোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসা ছাত্রছাত্রীদের জন্য এই কাজটা করা একেবারেই কোনো শক্ত কাজ নয়। যাই হোক, তো আমি এইখানে আপনাদের সামনে আরো একটা স্ট্র্যাঞ্জার পড়াবো, এটা আপনারা একটুখানি এই জায়গাটা আপনারা একটু দেখুন। বিচারপতি বাগচি আরো বলেন, পশ্চিমবঙ্গ কি ব্যতিক্রম যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আলাদা করে কোনো নির্দেশিকা জারি করতে হবে? কোনো অসহযোগিতা করা হলে আমাদের সুপ্রিম কোর্টকে জানান, আমরা প্রয়োজনে নির্দেশ দেব। বুঝতে পারছেন? মানে বুঝতে পেরে গেছে যে পশ্চিমবঙ্গ আলাদা, সুপ্রিম কোর্টও বুঝতে পেরেছে। যে প্রশ্ন করছেন তারা কি আলাদা, সব রাজ্যে হচ্ছে, পশ্চিমবঙ্গে কি করে এরকম খেলা হচ্ছে? আপনি জানেন, আমি যেটুকু শুনলাম তামিলনাড়ুতে 85 লক্ষ নাকি বাদ পড়ে গেছে। ভাবুন, বাংলাদেশের বর্ডার কিছু নেই, তাতেও 85 লক্ষ নাম খসড়া তালিকা থেকে নাকি বাদ পড়ে গেছে। আর পশ্চিমবঙ্গে দেখুন এখন 57 লক্ষ। মানে কতটা জালি করা হয়েছে বুঝতে পারছেন এই তথ্য দেখে? মানে এর পরের সেকেন্ড লেভেল রাউন্ডে আরো কাজ বাড়লো। তবে একটা সুখকর খবর এখানটা দেখতে পাচ্ছেন, শুভেন্দুর দাবি মানল কমিশন, ওয়েবকাস্টিং এর মাধ্যমে নজরদারিতেই হবে যাচাই এবং শুনানি পর্ব। শুভেন্দু অধিকারী যা বলেছিলেন যে ওয়েবকাস্টিং মানে সিসিটিভির আন্ডারে এই শুনানি পর্ব হতে হবে, তার কারণ কোনো ডিএমদের বিশ্বাস করা যায় না। এরা সবাই তৃণমূলের একেবারেই বি টিম হয়ে কাজ করছে। তো এই নির্দেশিকাটাও এসে গেছে। এবার আমি আপনাদের সামনে অমিত শাহের ওই বক্তব্যটা শোনাবো। ওই বক্তব্যটা অত্যন্ত ইন্টারেস্টিং। কেন ইন্টারেস্টিং? অমিত শাহ লোকসভার মধ্যে দাঁড়িয়ে কি বলছে জানেন? বলছে যে গোটা বাংলাদেশের সঙ্গে ভারতের বর্ডারের স্প্যান হচ্ছে 2216 কিলোমিটার। সমস্ত ভারত, পশ্চিমবঙ্গ, আসাম, অন্যান্য জায়গায় যা রয়েছে সব মিলিয়ে 2216। এর মধ্যে 1615 কিলোমিটার ফেন্সিং হয়ে গিয়েছে, শুধুমাত্র বাকি রয়েছে 563 কিলোমিটার ফেন্সিং। অমিত শাহ প্রশ্ন করছেন, এই বাদটুকু জায়গা কোথাকার জন্য জানেন? শুধু পশ্চিমবঙ্গে এইটুকু বাদ রয়েছে। এবং তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেস যদি ঘুষপেটিয়াদের এইভাবে আটকানোর চেষ্টা করে, বিহারে কংগ্রেসের যা হাল হয়েছে, পশ্চিমবঙ্গে এবারের নির্বাচনে তৃণমূলেরও তাই হবে। কি বলছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী লোকসভায় দাঁড়িয়ে? আপনাদের প্রত্যেকের জানাটা প্রয়োজন, শুনুন। कुल 2216 किलोमीटर बॉर्डर है, इसमें से 1653 किलोमीटर बॉर्डर बन चुकी है और 563 कहां बाकी रही है मान्यवर मालूम है? केवल और केवल एक राज्य बंगाल। आसाम का पूरा हो गया, मेघालय का पूरा हो गया, त्रिपुरा का पूरा हो गया, जम्मू कश्मीर का पूरा हो गया, पंजाब का पूरा हो गया, राजस्थान का पूरा हो गया, गुजरात का पूरा हो गया, खाली बंगाल का बाकी रखा है। और मैं आज कहना चाहता हूं टीएमसी के लोगों को भी, ये राहुल जी के साथ में रहकर घुसपैठिया बचाओ यात्रा बिहार में निकली, साफ हो गए। आप भी घुसपैठियों को बचाओगे तो वहां भारतीय जनता पार्टी का विजय तय। मान्यवर শুনলেন? বুঝতে পারছেন? মানে এখন সবাই জেনে গিয়েছে, আর জানাটা তো স্বাভাবিক। শুধু জানলো না পশ্চিমবঙ্গের কিছু মানুষ, যারা এখনো পর্যন্ত এই তৃণমূল কংগ্রেসের মতো অগণতান্ত্রিক দলকে ভোট দিয়ে আমাদের রাজ্যটাকে পিছিয়ে আনার জন্য এখনো চেষ্টা করে যাচ্ছেন। যারা করছেন না তাদের
মানে আমি ডেফিনেটলি গণতান্ত্রিক রাইট রয়েছে আপনাদের প্রত্যেকের, যে কোনো রাজনৈতিক দলকে আপনি ভোট দেবেন, আপনি নোটাকে ভোট দেবেন, আপনার গণতান্ত্রিক অধিকার রয়েছে, সংবিধান আমাদের সেই অধিকার দিয়েছে। কিন্তু সংবিধান তো আর আমাদের এটা বলেনি যে আপনারা ভেবে ভোট দেবেন। তো এই ভেবে ভোট দেওয়ার কাজটা কিন্তু আপনাদের যদি না করেন, এরপরেও যদি তৃণমূল কংগ্রেস ভোট পায়, মানে এটা মানে লজ্জার একটা জায়গা হয়ে থাকবে, লজ্জার। এটা আমরা সবাই জানতে পারছি সন্দেশখালীতে কি হলো আমরা আজকে দেখতে পেলাম। তারপরেও যদি এই অগণতান্ত্রিক একটা রাজনৈতিক দলকে যদি আমরা ভোট দিই না, এই লজ্জা রাখার আর জায়গা হবে না। আমি এই জায়গায় দাঁড়িয়ে আমি এবার আপনাদের সামনে বলবো যে দেখুন, এটা যারা বোঝেননি আমি আবারও ভালো করে বুঝিয়ে দেবো। একটা পর্বে বলেছিলাম যে হুমায়ুন কবির বেসিক্যালি তৃণমূল কংগ্রেসের মানে মুসলিমদের যে ভোটে যে একটা বিরাট অংশের মুসলিমরা তৃণমূল কংগ্রেসের বিরাগ ভাজন হয়ে গিয়েছে, তারা আবার বিজেপিকেও ভোট দিতে পারছে না। তো তারা একটা নতুন রাজনৈতিক দলের খোঁজে আসছে। তৃণমূল চায় না যে তারা আইএসএফ কে ভোট দিক, সেই কারণে একটা নতুন রাজনৈতিক দলের সৃষ্টি করার একটা ব্লু প্রিন্ট তৈরি ছিল, চক্রান্ত ছিল। আমি ডিটেলে পরে বলবো, আগেও বলেছি। সে হুমায়ুন কবির হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি কার্যত তৃণমূল কংগ্রেসের একজন বি টিম। ওই বাবরি মসজিদের নামে বিক্ষুব্ধ মুসলমানরা যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে চান না এবারে আর যারা বিজেপিকে তো কখনোই ভোট দেবেন না, তাদের ভোটটা হুমায়ুন কবিরকে দিয়ে দেবেন। এরপর হুমায়ুন কবির কি করবেন, দুটো তিনটে যা সিটে পারবেন জিতবেন। জেতার পর ওই সিটগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি ফেরত নিয়ে চলে আসবেন। এই কথা তিনি আগেও বলেছেন, আমি সেই ভিডিও দেখিয়েছিলাম। এবং তিনি এই ভোটগুলো নিয়ে জামাই আদরে নাকি তিনিই বলেছিলেন জামাই আদরে তৃণমূল কংগ্রেসে ফিরে আসবেন। এইটা হচ্ছে প্ল্যান। এইটুকু মানে পশ্চিমবঙ্গের মানুষ বোঝে। এইখানটায় দাঁড়িয়ে তৃণমূল মুসলিমদের এত বিট্রে করেছে আপনি কল্পনা করতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এইখানে ওয়াকআপ টু ওয়াকআপ ওসব আমরা কিছু করতে দেবো না, কারুর সম্পত্তিতে হাত দিতে দেবো না। কিন্তু কেন্দ্রের যে পোর্টাল রয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে, সম্ভবত এই কত 5 তারিখ না কত লাস্ট ডেট ছিল, 5 তারিখ না 6 তারিখের মধ্যে সমস্ত উমিদ পোর্টালের মধ্যে সমস্ত ডকুমেন্ট, আপনার যে এই যে ওয়াকআপ সম্পত্তিটা বৈধ তার মধ্যে 40টা ডকুমেন্ট এক একটা জায়গার জন্য, এক একটা সম্পত্তির জন্য সেগুলো আপলোড করতে হতো। 80,000 প্রপার্টি রয়েছে পশ্চিমবঙ্গে ওয়াকআপ, তার মধ্যে শুনলাম নাকি 26,000 মাত্র আপলোড হয়েছে ওই নির্দিষ্ট টাইমে। টাইম পেরিয়ে গেছে, এখন আর নেই। অর্থাৎ এগুলো কার্যত আমি আই ক্যান্ট প্রেডিক্ট, শুভেন্দু অধিকারীর বক্তব্য হচ্ছে কার্যত বিজেপি আসলে এগুলো বাজেয়াপ্ত হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় কি হালটা করে গেলেন বুঝলেন? বিরোধী দলনেতার এই বক্তব্যটা শুনুন, আমার কথায় বিশ্বাস করতে হবে না, তাই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই বক্তব্যটা শুনে দেখুন। সম্পত্তি আপলোড করেনি বলে মানে আপনাদের কাছে 80,000-এর মধ্যে 20-22,000 হবে, শোনা কথা। 26,000 সামথিং। 26,000 কি বাদ গেল না 26,000 আপলোড করা যায়নি, বাকিটা অমিত পোর্টাল তো আর নিচ্ছে না, হচ্ছে না। তার মানে 54,000 কার্যত অনুমোদন হারিয়ে না না, পোর্টালেই দিতে পারেনি। পোর্টালে দেওয়ার পরে তো ভেরিফাইড হবে 15-12। মাত্র 8 দিনের আবেদন করেছেন 26,000 আউট অফ 80,000। 26,000 চেক অ্যান্ড ভেরিফাইড হবে তো। 46টা কাগজ চেয়েছে, সে কাগজ আপনি ঠিকঠাক দিয়েছেন কিনা সে ভেরিফাইড করবে কবে, 15-12-তে। তারপরে ফাইনাল লিস্ট আপলোড হবে উম্মিদ পোর্টালে, তখন খুলে সবাই দেখতে পারবেন। কিন্তু প্রথমেই আপলোডের সুযোগ থেকে বঞ্চিত হলেন 54,000 মমতা ব্যানার্জির জন্য। তো মতোয়ালিরা আছেন, এরা প্রপার্টি এই সব প্রপার্টির মতোয়ালিদের আমরা কয়েকজনকে নিয়ে এসেছি, এদের প্রপার্টি সব মতোয়ালিরা সঙ্গে আছেন। দিন ভোট আরো দল বেঁধে 100-র মধ্যে 97টা মেরে দিন। ভুয়া মিত টিত অ্যাবসেন্ট সব সকাল থেকে বিকেলে নেবে। ওনাকে জিজ্ঞেস করুন, আমার বলা হয়ে গেছে। আমি তো কাগজ দিয়ে বলছি বোন, আমার তো এইসব কাগজ দিয়ে বলছি। এই যে বলুন, কতবার ঘুম ভাঙাবে নরেন্দ্র মোদীজির সরকার, কতবার ঘুম ভাঙাবে? মে মাস থেকে কি করেছে সর্বনাশটা দেখুন। সব প্রপার্টি তো উম্মিদ পোর্টালে ভেরিফাইড না হলে 15-12-র পরে সে প্রপার্টি তো আপনার, আমি আর বলবো না। শুনলেন? এবার আজ করতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন হুমায়ুন কবিরকে নামিয়ে আরো একটা রাজনৈতিক দলের চেষ্টা করছেন, যেটা অনেকে বিশ্বাস করছেন না। যারা ভাবছেন যে না মুসলিম ভোটে ধস নেমে যাবে, অনেক রাজনৈতিক বড় বড় রাজনৈতিক বিশ্লেষক টিভির মধ্যে বসে বলছেন। আমি অবাক হয়ে যাই যে এরা টিভিতে ডাকও পায়। তো যাই হোক, আপনারা যে আমাদের ভরসা রাখেন, আমাদের রাজনৈতিক বিশ্লেষণে যে আপনারা ভরসা রেখে চলেছেন, এটাই আমাদের গর্ব এবং এটার জন্যই আমরা কৃতজ্ঞ। দেখুন, আপনারা মিলিয়ে নেবেন যে এই যে বিক্ষুব্ধ যারা মুসলমান, যারা তৃণমূলকে ভোট দিতে চায় না,
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হুমায়ুন কবিরের একটা সংঘর্ষ তাদের সামনে প্রেজেন্ট করতে হবে, এবং সেই করে একটা, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করি না, দাঁড়ান দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমি কি করি বলে একটা রাজনৈতিক দল আমি খুললাম। খোলার পর তারপরে যারা তৃণমূলের বিক্ষুব্ধ, তারা যে সমস্ত মুসলমানরা তারা বিজেপিকে ভোট দেবে না, কংগ্রেসকে ভোট দেবে না, সিপিএম কে ভোট দেবে না, তারা হুমায়ুন কবিরকে ভোট দিয়ে দেবে। এই ভোটটা দেওয়ার পর পুরস্কার হিসেবে, কারণ কি কেন ভোট দেবে না, এই এত সম্পত্তি, ওয়াকাপে একটা মুসলমানদের একটা সেন্টিমেন্ট রয়েছে, আপনারা দেখেছেন ওয়াকাপের পর কিভাবে কলকাতার রাজপথে বিভিন্ন জায়গায় একেবারে লক্ষ লক্ষ মানুষের জমায়েত, রাস্তা দিয়ে যাওয়া যায় না এরকম পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল, সবাই বাড়ি থেকে বেরিয়ে এসেছিল, ছোট বড় মহিলা পুরুষ সবাই বেরিয়ে এসেছিল। একটা বড় সেন্টিমেন্ট আছে, তৃণমূল জানে যে এইটা তাদের বিপক্ষে যাবে, এই যে ওয়াকাপ নিয়ে এই বক্তব্যটা তাদের বিপক্ষে যাবে, তৃণমূল জানে। এই ভোটটা কারা পাবে? এই ভোটটা পাওয়ার জন্য আর একটা নতুন বাক্স ওপেন করা হয়েছে, সেই বাক্সটা হচ্ছে হুমায়ুন কবির। সেই বাক্সে ওই ভোটগুলো জমা পড়বে, দেখে মনে হবে যে না এটা এই বাক্সটা সেপারেট বাক্স, তৃণমূলের বাক্সটা আলাদা, এই বাক্সটা আলাদা। তারপরে যখন হয়ে গেল ওই ভোটটা পড়ে গেল, ওই বাক্স থেকে ওই ভোটগুলো আবার তৃণমূলের বাক্সে ঢেলে দেওয়া হবে। এই হচ্ছে প্ল্যান। আশা করি আপনারা সমর্থন করবেন। তো আপনারা বলুন এবার যে পশ্চিমবঙ্গে আগামী দিনে সেনাবাহিনী নামার পরিস্থিতি কতটা হয়েছে আপনারা বুঝতেই পারছেন। আর একটা জাস্ট সুপ্রিম কোর্টে হয়তো শুনানি, তারপরে যদি নির্বাচন কমিশনের প্রতিনিধি তিনি আইনজীবী, তিনি গিয়ে বলেন যে না তৃণমূল কংগ্রেসের জামানায় কিছু কাজ করতে পারছি না আমরা, তাহলে ব্যাস এখানে কেন্দ্রীয় বাহিনী চলে আসবে। কেন্দ্রীয় বাহিনী আসলে আবার হাতাকুন্তির ব্যাপারটা আবার শুরু হয়ে যাবে, ঘেরা টেরার ব্যাপার শুরু হয়ে যাবে। তো পশ্চিমবঙ্গে কিন্তু আমি বলেছিলাম আপনাদের সামনে অনেক আগে যে এবারে নির্বাচন পর্যন্ত আমাদের কে জিতবে এটা অপেক্ষা করতে হবে না। যদি দেখেন, আমি আপনাদের সামনে আবারও মনে করিয়ে দিতে চাইছি আমি কি বলেছিলাম। আমি বলেছিলাম যদি দেখেন যে খুব সুষ্ঠুভাবে তৃণমূল কংগ্রেস ভোট প্রক্রিয়ায় চলে যাচ্ছে, তৃণমূল কংগ্রেস মানে অল্প বিস্তর ইয়ে করছে, মানে অল্প বিস্তর নিমরাজি হচ্ছে, তাও তারা সুষ্ঠুভাবে চলে যাচ্ছে, নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করছে, তাহলে বুঝবেন যে তৃণমূল কংগ্রেস খেলাটা খেলে নিয়েছে, তাদের জেতার সম্ভাবনাই বেশি। আর যদি দেখেন যে মারাত্মক কিছু ঘটছে, তৃণমূল কংগ্রেস একেবারে লাফালাফি শুরু করে দিয়েছে, তৃণমূল কংগ্রেস এটাকে ঘটতে দিচ্ছে না, মানে প্রয়োজনে দিল্লি চলে গেছে, যা ইচ্ছা তাই বলছে, সুপ্রিম কোর্টকে নিয়ে হয়তো মুখ খুলছে, হাইকোর্টকে নিয়ে মুখ খুলছে, মামলা করছে, করছে, প্রচন্ড রকমের চিৎকার চেল্লামেল্লি হ্যান করছে, তার মানে বুঝতে পারবেন যে খেলা হয়ে গেছে। তো মানে খেলা হয়ে গেছে মানে তাদের খেলা শেষ আর কি। অর্থাৎ আমি বলেছিলাম যে ইলেকশনের আগে, এই কথাটা আমি বলেছিলাম 2 মাস আগে, যে ইলেকশনের আগেই এবারে ইলেকশন। আমার অনেক হেডলাইনও রয়েছে এই নিয়ে, যে এবারে পশ্চিমবঙ্গে অ্যাকচুয়াল ইলেকশনের আগেই ইলেকশনটা হয়ে যাবে, আপনি বুঝে যাবেন পশ্চিমবঙ্গে এবারে ইলেকশনে কি হবে। এটার জন্য আপনাকে ইলেকশনের রেজাল্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে না, এটার জন্য আপনার এসআইআর এর রেজাল্টের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। এইটুকু অপেক্ষা করে দেখুন, এইটুকু অপেক্ষা করলে আপনি বুঝতে পেরে যাবেন যে পশ্চিমবঙ্গের আগামী দিনের মসনদে কে বসতে চলেছে। যদি তৃণমূল কংগ্রেসের কান্নাকাটি মাত্রা অত্যন্ত বিরাট জায়গায় পৌঁছে যায়, আন্দোলনটা বিরাট জায়গায় পৌঁছে যায়, আমি আগে থেকে হিন্ট দিয়ে দিচ্ছি আপনারা মিলিয়ে নেবেন। যদি দেখেন যে মারাত্মক কিছু ঘটছে, কিংবা তারা আবার ওই সেই নতুন ভিডিও আনছে, যে ওই সন্দেশখালীর মতো নতুন একটা কিছু করছে, এই করছে, মানে বিভিন্ন রকম ভাবে চেষ্টা করছে, তাহলে বুঝবেন তারা আতঙ্কিত। আর যদি বলছেন যে না 1 কোটি নাম বাদ গেছে, 1,20,00,000 নাম বাদ গেছে, তারপরেও তৃণমূল কংগ্রেস অল্প বিস্তর বলছে যে নির্বাচন কমিশন বিজেপির হয়ে ব্যাট করছে, এই মোদি ভালো অমিত শাহ খারাপ, এইরকম যদি কথা বলে তার মানে বুঝবেন ওদের কন্ট্রোলেই রয়েছে ব্যাপারটা। আপনারা মিলিয়ে নেবেন আমার কথার সঙ্গে, আপনাদের সঙ্গে আমি এই কথাটা আমি ঠিক বললাম কিনা। আমি তো প্রেডিকশন করছি, রাজনৈতিক বিশ্লেষকদের আমি মনে করি না আমি আপনাদের সামনে আনি, প্রেডিকশন ভুলে হতে পারে, ঠিক হতে পারে, মোটামুটি এতদিন ধরে যা যা বলেছি সবগুলোই মেলাতে পেরেছি আপনাদের। এই কথাটা আপনাদের সামনে আমি নির্বাচন হওয়ার আগে আপনার সঙ্গে আরেকবার ঝালিয়ে নেব, তখন আপনারা মিলিয়ে নেবেন যে আমার কথাটা সত্যি হলো কিনা। এনিওয়ে, আপনারা ফলো রাখুন আমাকে, আপনাদের ভালোবাসা থেকে যেন বঞ্চিত না হয়, তখন আপনারাই তারা যারা আমাকে এই জায়গায় একটু একটু ছোট্ট 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 স্টেপে আমাকে পৌঁছে দিয়েছেন। আপনাদের অসংখ্য কৃতজ্ঞতা জানিয়ে এখনকার মতো এখানে।